হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা থিওরির ক্লাসে বায়োলজি পড়ছি। আজকে বায়োলজির থার্ড ক্লাস। গ্রুপ ডেসক্রিপশনে এই বায়োলজির প্লেলিস্ট দেওয়া আছে, এবং আজ থেকে যেহেতু এমসিকিউ সেশনও শুরু হলো, সেটারও প্লেলিস্ট গ্রুপে দিয়ে দেবো খুনি আমি আজকে রাতে। সো একটা কথা আবার বলি, স্যার আওয়াজটা শুনতে পাচ্ছি না, খুব আস্তে আসছে। সকলেরই কি একই প্রবলেম হচ্ছে নাকি? না স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, প্রত্যেকে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ স্যার স্যার, আওয়াজটা খুব আস্তে আসছে, বুঝতে পারছি না। কিন্তু ভাই আমার তো মাইক তো একেবারেই মুখের কাছে, এর থেকে আর কি করে বলবো বলো? তুমি হেডফোন ইউজ করো অথবা ভলিউম বাড়ানোর চেষ্টা করো, দেখো। ওকে, আমি তো মাইকটা তো একদম কাছে নিয়েই কথা বলছি। চলো আরেকটু আগিয়ে নিলাম। আচ্ছা, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের এবার একটা কথা তোমাদের বলি আমি, দেখো। 2024 2024-এর যে বিসিএসটা হবে, সেটা কিন্তু এখনো নোটিফিকেশন আসেনি, এবং ধরে নাও এটা ভোটের পর নোটিফিকেশন আসবে। সো আমার মনে হচ্ছে এপ্রিল মাসের মাঝামাঝি একটা সময় হয়তো নোটিফিকেশন আসতে পারে। আর এটা একটা মানে না বলা সত্য যে নোটিফিকেশন আসার 8 থেকে 9 মাস পরে পরীক্ষা হয়। বিসিএস যে কোনো বাড়ি নোটিফিকেশন আসে তো 8-9 মাস, তার মানে ধরতে গেলে আমাদের কাছে গোটা একটা বছরই রয়েছে ধরতে গেলে। তো আমরা সেই বছরটাকে নয়, আমরা 6 মান্থসের টার্গেট করে নিয়েছি। 6 মান্থস, 6 মাসের মধ্যে আমাদের টোটাল সিলেবাস যেখানে যা আছে সে সবটা কমপ্লিট করে ফেলবো। সেই হিসেবেই কিন্তু আমাদের এই নতুন ব্যাচটা শুরু হয়েছে, ঠিক? আর জিএসএ অনলাইনে তোমাদেরকে পড়াচ্ছি আমি। আমি চাইবো সিরিয়াস ক্যান্ডিডেটস, ঠিক আছে? সিরিয়াস, এই এটা করলাম ওটা করলাম না। এমনি সত্যিকারের বাড়িতে যার যা প্রবলেম আছে আমাকে তো বলেছো, অথচ ক্লাসও করবে না, কিছু জানাবেও না, গ্রুপের মেসেজটা পর্যন্ত সিন করবে না। তো এই সমস্ত হাবিজাবি আমি এমনিই বাদ দিয়ে দিব, রিমুভ করে দিব। আর কয়েকটা দিন আমি দেখি তারপর। আর ফিজের সম্পর্কে একটু বলি। মনে করো যে সব সময় সবার কাছে টাকা থাকবে এমন কোনো কথা নয়, কিন্তু টাকার জন্য যাতে পড়াশোনাটা বন্ধ না হয় এটা আমি প্রত্যেককেই বলবো, ঠিক আছে? কারণ আমিও গরিব ঘরের সন্তান, আমি বুঝি বিষয়গুলো। সো অর্থের জন্য পড়াশুনো যাতে কারো কোনো ব্যাঘাত বিঘ্ন না ঘটে, ঠিক আছে? বাকিটা এ মাসে ফিজ দিতে পারছো না, পরের মাসে দেবে, এতে কোনো আপত্তি আমার কিন্তু নেই। তবে যোগাযোগ করবে না এমনটা যেন না হয়। যে যেদিন ক্লাস করবে না সেদিন সে জানিয়ে দিবে। হ্যাঁ, তবেই তো বোঝা যায়, না হলে গ্রুপে মরার মতন পড়ে থাকে সব, কোনো খোঁজ নেই, বার্তা নেই, কিছু নেই। তো যাই হোক। স্যার হ্যাঁ বলো। বলছি যে আসলে আমার মাসির ছেলে মারা গিয়েছিল, তো আমি কদিন ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। তো মানে এরপর থেকে ক্লাস রেগুলার হবে। আর আজকে আমি সকালে ছিলাম না, ওই জন্য এর আগের যে ক্লাসটা হয়েছে আমি অ্যাটেন্ড করিনি। আচ্ছা, দেখেছো কতটা তোমার মানে এর এর ওপর কতটা প্রেশার গিয়েছে, তাও কিন্তু মেয়েটি আজকে ক্লাস জয়েন করেছে। সো আর বাকিদের কি অসুবিধা জানি না আমি, তবে যাই হোক, আমি এইটুকুন তোমাদেরকে আহ, নিশ্চিত করছি, অ্যাশোর করছি, এখানে যে কয়জন আছো আমার সঙ্গে কন্টিনিউয়াস এই 6 মাস যারা থাকবে, তাদেরকে অন্তত ভাইভা বোর্ড পর্যন্ত নিয়ে যাওয়ার দায় আমার। এটুকুন আমি বললাম, বুঝেছো? ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাওয়ার দায় আমার, শুধু লেগে থাকো, ঠিক আছে? শুধু লেগে থাকো, যখন যতটুকুন যা কাজ দেওয়া হচ্ছে সেগুলো করতে থাকো। একটা স্ট্র্যাটেজি সেশন আমি করব, ঠিক আছে? সেটা আমি আমি নিজেই সময় পাচ্ছি না। সময়টা করে এই সপ্তাহের শেষের দিকে বা সামনের সপ্তাহের শুরুর দিকে একটা স্ট্র্যাটেজি সেশন করব, যেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোন বইগুলো পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে। ওকে, এই আলোচনাটুকুন করব। আর বাকি আমি এখানে যা যা করাবো দেখো, এমসিকিউ সেশন যেটা শুরু হয়েছে, এটা তোমরা দেখবে যে এমসিকিউ সেশনটা কমপ্লিট করলে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই তো আমরা এমসিকিউ করব। তোমরা দেখবে যে প্রিলিমিনারিতে এবং মেইনসে যে কোয়েশ্চেনগুলো আসে, হুবহু তোমার ব্রেনে সেট হয়ে যাবে, জাস্ট অপশান দেখবে কি টিক করবে, এটুকুন আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি।
এবার মনোযোগ দিয়ে শুধু পড়তে থাকো, ব্যাস, আর কোনো ব্যাপার নাই। বায়োলজির আজকে আমাদের 3rd ক্লাস চলছে। বায়োলজিতে আমরা আলোচনা করছিলাম, আমাদের কোর টপিক যেটা শুরু হয়েছিল দ্যাট ইজ নিউট্রিশন, হ্যাঁ, মানে পুষ্টি, নিউট্রিশন। তো নিউট্রিশনে আমরা নিউট্রিশনের ক্লাসিফিকেশন করেছিলাম। নিউট্রিশনের মধ্যে আমরা নিউট্রিয়েন্টসকে পড়া শুরু করেছিলাম গত ক্লাসে, নিউট্রিয়েন্টসকে পড়া শুরু করেছিলাম। আচ্ছা, নিউট্রিয়েন্টসকে আমরা ক্লাসিফাই করেছিলাম দুইভাবে, তাই না? নিউট্রিয়েন্টসকে আমরা দুভাবে ক্লাসিফাই করেছিলাম। একটা বলেছিলাম যে বেসড অন ওয়ার্ক অ্যান্ড ফাংশন আর ওয়ার্ক অ্যান্ড ইউজ, এটা করেছিলাম। আর একটা পার্ট যেটা আমাদের আজকে থেকে শুরু করব সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অনুসারে, বেসড অন কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশন অনুসারে নিউট্রিয়েন্টসের ক্লাসিফিকেশন আজকে আমরা করব। তো কেমিক্যাল কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে বা কেমিক্যাল কম্পোজিশনের উপরে বেস করে নিউট্রিয়েন্টসকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস, আর বাকি গল্প তো আমি গতদিন বলেছিলাম, তাই না? আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। আচ্ছা, আমায় সত্যি করে একটা কথা বলো, গতদিনের যে গল্পটা বলেছিলাম সেই গল্পটাতে নিউট্রিয়েন্টসের একটা ওভারভিউ তো তোমরা পেয়েছো নিশ্চয়ই, নাকি? হ্যাঁ দাদা। হ্যাঁ, ঠিক। এবং এটা হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ, এবং এটা কি এইভাবে কখনো পড়েছিলে আগে? যদি না তোমরা দাদা। পেয়েছো, না স্যার। না স্যার, এরকম করে যে ছক ওয়াইজ পড়া এরকমটা হয়নি। এরকমটা হয়নি। তাহলে প্রত্যেকটা বিষয় আমি চেষ্টা করব যতটা সহজভাবে উপস্থাপন করা যায়, ঠিক আছে? চলো, তাহলে আজকে আমাদের আলোচনা এখান থেকে শুরু হচ্ছে যে নিউট্রিয়েন্টসকে আমরা বেসড অন কেমিক্যাল কম্পোজিশন হিসাবে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটাকে বললাম ম্যাক্রো নিউট্রিয়েন্টস, আর একটাকে বললাম মাইক্রো নিউট্রিয়েন্টস। ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বড়, আর মাইক্রো কথার অর্থ হচ্ছে ছোট। তাহলে ম্যাক্রো নিউট্রিয়েন্টস মানে যে নিউট্রিয়েন্টসগুলো আমাদের প্রচুর পরিমাণে দরকার, অর্থাৎ এর পয়েন্ট লেখো রিকোয়ার্ড ইন মোর কোয়ান্টিটি, এটা আমাদের কি দরকার? প্রচুর পরিমাণে আমাদের শরীরে দরকার। আর ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা কি? ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা আমাদের শরীরে কম পরিমাণে দরকার, রিকোয়ার্ড ইন লেস কোয়ান্টিটি, এটা আমাদের খুব অল্প পরিমাণে দরকার পড়ে। ওকে, তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে যেহেতু এটা প্রচুর পরিমাণে খায় এবং এটার মধ্যে ডাইজেশনের ব্যাপার আছে, তো মনে রাখবা যে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীরে ডাইজেস্টেড হয়, অর্থাৎ ডাইজেস্টেড ইন আওয়ার বডি, এটা আমাদের বডিতে ডাইজেস্টেড হয়। আর যদি মাইক্রোনিউট্রিয়েন্টসের কথা বলি, এটা আমাদের শরীরে ডাইজেস্ট হয় না, অর্থাৎ নট ডাইজেস্টেড ইন আওয়ার বডি, আচ্ছা, আমি একটু ইংরেজির দিক থেকে ঘুরে আসি। আমি ইংলিশের ক্লাস আর ম্যাথের ক্লাসও করাবো বলেছি, টাইমটা আমি একটু জানিয়ে দিচ্ছি, যত দ্রুত পারছি আমি নিজের টাইম বের করে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে নট ডাইজেস্টেড ইন আওয়ার বডি লিখলাম, তাই না? আচ্ছা, এখানে আমি নট না লিখে নো কি লিখতে পারতাম? এখানে না দাদা। নো লিখতে পারতাম না, কেন পারতাম না? নটটা লিখলাম এখানে, বাট নট মানেও তো না, নো মানেও না, তো এখানে নো না লিখে নট কেন লিখতে হলো? ওয়াই? নটটা অ্যাডভার্ব। হ্যাঁ, ভেরি গুড। আর নোটা অ্যাডজেক্টিভ, খুব সুন্দর। মনে রাখবে যে নো হচ্ছে এর পার্টস অফ স্পিচ কি, নো এর পার্টস অফ স্পিচ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, আর নটটা হলো অ্যাডভার্ব। তাহলে একটা অ্যাডভার্ব কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে পারে, বাট অ্যাডজেক্টিভ তো আর তা পারে না। অ্যাডজেক্টিভ শুধুমাত্র কোনো নাউন প্রোনাউনকে ডেসক্রাইব করতে পারে। যেহেতু এখানে ডাইজেস্টেড কথাটি ইউজ করেছি, তো এখানে ডাইজেস্টেডকে আমরা পার্টিসিপল হিসেবে ধরছি, তো পার্টিসিপল ভার্বেরই একটি ফর্ম, তাই এখানে নট ইউজ করেছি, নো নয়।
ওকে, যাই হোক, ছেড়ে দাও, ভুলে যাও এটা। চলো, নট ডাইজেস্টেড ইন আওয়ার বডি। ওকে, তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের শরীরে প্রচুর পরিমাণে দরকার হয় এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস আমাদের শরীরে হজমও হয়। আর মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের শরীরে কম পরিমাণে দরকার হয় এবং এটা আমাদের শরীরে ডাইজেস্টেড হয় না। গেল। এক্সাম্পল যদি বলি, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের এক্সাম্পল কি না, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের এক্সাম্পল হচ্ছে তিনটি। এক হলো কার্বোহাইড্রেট, নাম্বার 2 ফ্যাট, অ্যান্ড নাম্বার 3 ইজ প্রোটিন। ওকে, এই তিনটি জিনিস আমাদের শরীরে ডাইজেস্টেড হয়, এরা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এরা আমরা দৈনিক প্রচুর পরিমাণে খাই আমরা, তাই না? আর ম্যাক্রোনিউট্রিয়েন্টসের এক্সাম্পল কি না, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের এক্সাম্পল হচ্ছে আমরা যে ভাইটামিনসগুলো খাচ্ছি, ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, ভিটামিন, মিনারেলস, আর এর সাথে একটা পার্ট যুক্ত হলো ওয়াটার। দেখো, ওয়াটার গতদিনও বলেছি, আজকেও বলি, ওয়াটারকে নিউট্রিয়েন্টসের মধ্যে রাখাটা যুক্তিযুক্ত এই কারণেই, ওয়াটার থেকে আমরা ফ্লোরিন নামে একটা কম্পাউন্ড পাই, আর সেই ফ্লোরিন কম্পাউন্ড আমাদের শরীরে দাঁতের সাদা অংশকে সাদা রাখতে সাহায্য করে। এই একটা মাত্র কারণে ওয়াটারকে আমরা নিউট্রিয়েন্টসের মধ্যে রেখেছি। বাকি ওয়াটারের কাজ আমাদের শরীরে জাস্ট শরীরটাকে ধোয়া, ওয়াশিং, জলের আর আমাদের শরীরে কোনো কাজ নেই, ঠিক আছে না? আচ্ছা, চলো তাহলে এবার এদেরকে আমরা একটুখানি আলোচনা করব। আমাদের শরীরে আমরা যদি ওয়াটারের কথা বলি, আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে কত পার্সেন্টেজ জল আছে বলো তো? হিউম্যান বডিতে 70% ওয়াটার আছে, 70, এটা মনে হ্যাঁ। রাখবে। আমাদের হিউম্যান স্যার বডিতে 70% ওয়াটার রয়েছে। হ্যাঁ, বলো বলো বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। বলছি স্যার, আপনি বললেন যে জলে আমাদের যেটা মানে ফ্লোরিন থাকে, হুম তো সেটা আমাদের দাঁতের সাদা অংশটাকে সাদা রাখতে সাহায্য করে। হুম। আর তাহলে স্যার ওই যে যেটা আগে শুনেছিলাম, যেটা ফ্লোরোসিস রোগ হয়, হ্যাঁ, ওইটা কি যদি তাহলে কোনো এইটার জলে, আধিক্যের জন্য হয়? হ্যাঁ একদমই তাই, যদি জলে প্রচুর পরিমাণে যদি জলে ফ্লোরিনের মাত্রা বেশি থাকে তাহলে ফ্লোরোসিস রোগ হবে কিন্তু। ওকে, উচিত মাত্রায় থাকতে হবে। হুম, বেশি হলেই রোগ হবে, কম হলে ডেফিসিয়েন্সি হবে, এটাই ব্যাপার। আর স্যার ওকে, আরেকটা কথা হচ্ছে কি, এই যে আমাদের যে সমস্ত টুথপেস্ট ইউজ হয়, ওইখানে কি ফ্লোরোসিস মানে ফ্লোরিন কি ইউজ করা হয়? সেটা তো আমি বলতে পারবো না, তবে দেখে নেবে কোনো পেস্ট ফেস্ট। মানে স্যার ওইখানে আর কি দেখেছিলাম যে হ্যাঁ ফ্লোরিন যুক্ত আর কি এরকম ভাবে একটা যাই হোক, অ্যাড হতে আর কি পারে, দেখেছিলাম হতে পারে, হতে পারে, যেহেতু ওটা দাঁতের সাদা অংশকে সাদা রাখতে সাহায্য করে, সো ইট মে বি, হতে পারে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই, গতদিনকে আমি বলতে ভুলে গেছিলাম। এখান থেকে গতদিনের যে আলোচনা, আমরা ডিএনএ নিয়ে আলোচনা করেছিলাম না, ডিএনএতে আমরা কি পেয়েছিলাম, যে এটা ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড পেয়েছিলাম না? সো যে হ্যাঁ দাদা। ডিঅক্সিরাইবোজ যে এটা রয়েছে না, এই ডিঅক্সিরাইবোজটা এক্সামিনার জিজ্ঞেস করে যে ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিডের মধ্যে যে ডিঅক্সিরাইবোজ যেটা, এটা কি মনে রাখবা, ডিঅক্সিরাইবোজ এটা কিন্তু এক ধরনের গ্লুকোজ, এটা এক ধরনের সুগার, ঠিক আছে, গ্লুকোজ আর কি। সো এটার নাম হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, সুগার, পেন্টোজ সুগার, এটা মনে রাখবে। ডিঅক্সিরাইবোজটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। ওকে, যাক, চলো এবার আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলোকে ধরে ধরে আলোচনা করব, ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলোকে ধরে ধরে আলোচনা করব। তাহলে খাতার মধ্যে তোমরা হেডিং লাগাবে ম্যাক্রো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো নিউট্রিয়েন্টস। এই ম্যাক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে কাকে নিয়ে আলোচনা করব এখন? সেটা হচ্ছে কার্বোহাইড্রেটকে নিয়ে আলোচনা করব। কার্বোহাইড্রেট, ওকে, কার্বোহাইড্রেট। ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে আমরা এইগুলোকে না আরো ভালোভাবে পড়ে নেব, যে এদের ডাইজেশনে কে হেল্প করে, এটা ভেঙে কি তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়। বাট এটা এখনের বিষয় নয়, তো এখন আমরা আলোচনা করব না। চলো, কার্বোহাইড্রেট কাকে বলবো আমরা? যে কম্পাউন্ডের মধ্যে, যে যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কম্পাউন্ড থাকে, সেটাকে আমরা বলি কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেটের মধ্যে কি কি থাকে? কনজিস্টস অফ কার্বন, হাইড্রোজেন
আর অক্সিজেন। তাহলে আগের দিনও এটা আলোচনা করেছিলাম আমরা যে কার্বোহাইড্রেটের মধ্যে কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এইগুলো কনজিস্ট থাকে, এই কম্পাউন্ডসগুলো কার্বোহাইড্রেটের মধ্যে থাকে। কার্বোহাইড্রেটের যে জেনারেল ফর্মুলা, এটাও পরীক্ষাতে দেখবা সুন্দর করে জিজ্ঞেস করে দেয়। জেনারেল ফর্মুলা একদম এক্সাম ওরিয়েন্টেড আমরা পড়ছি, ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড না হলে, আমি তো ইংরেজির ছাত্র, আমি তোমাদের সায়েন্স পড়াচ্ছি, ভাবা যায়? তাহলে এটা কেন? কারণ যতদূর আমাদের পরীক্ষার জন্য দরকার ঠিক ততদূরই আমি পড়াবো, কারণ ওই যোগ্যতাটুকুন আমার অতটুকুনি আছে। ইন ডিটেলসে গেলে আমি হয়তো বলতে পারবো না কিছু, কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যতটুকুন আমাদের জানার প্রয়োজন ঠিক ততটুকুন আমরা জানার চেষ্টা করব। ওকে, আর বাকি নিজেদের তরফ থেকে যা কিছু পড়তে চাইলে পড়তে পারো, ইট ইজ ইউর চয়েস। শোনো এবার, যদি আমরা কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলার কথা বলি, তাহলে সেই জেনারেল ফর্মুলাটা মনে রাখবা, সেটা হচ্ছে CnH2n আর ON। তার মানে এটা হচ্ছে কি, গ্লুকোজ, তাই না? কার্বোহাইড্রেটকে বলেছিলাম না যে কার্বোহাইড্রেটের সরলতম রূপটাই হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের সংকেতটা তোমরা মনে করতে পারো, গ্লুকোজের সংকেত কি? C6H12O6 H12O6। এখান তোমরা খেয়াল করতে পারছো N, 2N আর N এর রেশিওটা? ক্যান ইউ ফাইন্ড ইট? সেই জন্য মনে রাখবা যে জেনারেল ফর্মুলাতে যে রেশিওগুলো থাকে, যে রেশিও অফ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এদের রেশিও হচ্ছে 1:2:1। এটা ক্লিয়ার হলো? এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল রেলওয়েতে গ্রুপ ডি কোন একটা এক্সামিনেশনে, যে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের রেশিও কত, এই প্রশ্নটা একদম অ্যাজ ইট ইজ এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিল। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2nOn। So the ratio of carbon, hydrogen and oxygen in carbohydrate is 1:2:1. Clear? বোঝা গেছে? হ্যাঁ দাদা। এইটাকে না অন্য রূপেও দেখতে পারো। কিভাবে দেখতে পারো? আমি যদি এই এনটাকে কমন নিয়ে নিই, তাহলে দেখতে তুমি পারবা, তুমি এরকম, এই যে এটাকে কমন নিয়ে এটা এন, এই ফর্মুলাটা এটাও দেখতে পারো কিন্তু। সো এটা এই দুটো জিনিস লিখে রাখো, এই রূপেও দেখতে পারো, এই রূপেও দেখতে পারো। ওকে, গেল এটা। তাহলে গ্লুকোজের এক্সাম্পল এখানে দিয়েই দিলাম, হয়ে গেল। চলো আমি আবার বলছি, একটা নোট লেখো। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেটের সিম্পলেস্ট ফর্ম হলো গ্লুকোজ, ইজ গ্লুকোজ। ওকে, গ্লুকোজটা কি অ্যাকচুয়ালি? আগের দিন পড়েছিলাম গ্লুকোজ ইজ ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইডার। ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে আমাদেরকে, ঠিক আছে? এটি কি করে তৈরি হয়? ইট ইজ ফর্মড বাই ফটোসিনথেসিস। মনে পড়ছে না? আগের দিন আমরা পড়েছি এগুলো, যে গ্লুকোজ কি করে তৈরি হয়। গ্লুকোজ তৈরি হয় ফটোসিনথেসিসের মাধ্যমে, সালোক সংশ্লেষের মাধ্যমে ফটোসিনথেসিস তৈরি হয়। ওকে, আচ্ছা, আগের দিন আরো একটা পয়েন্ট বলতে, যখন ফটোসিনথেসিস মাথায় আসলো, আগের দিন একটা পয়েন্ট বলতে আমি ভুলে গেছিলাম। আচ্ছা, ফটোসিনথেসিসের ফলে কি কি তৈরি হয় আমায় একটু বলো তো দেখি। ফটোসিনথেসিসের ফলে তৈরি হয় হচ্ছে গ্লুকোজ তৈরি হয়, C6H12O6 এটা তৈরি হয়, আর কি তৈরি হয়? 6 অণু জল তৈরি হয়, আর 6 অণু অক্সিজেন তৈরি হয়। এটা মনে আছে? আচ্ছা, এবার এখান থেকে এই যে জল আর এই যে অক্সিজেন, এটা হচ্ছে উদ্ভিদের কাছে কি? এটা উদ্ভিদের কাছে বাই প্রোডাক্ট। অর্থাৎ এটা উদ্ভিদের কোনো প্রয়োজন হয় না, তারা এটা শরীর থেকে বের করে দেয়। তাহলে উদ্ভিদ এই জল আর এই অক্সিজেনকে কোন পদ্ধতিতে নিজেদের শরীর থেকে বের করে? না, সেই পদ্ধতিটার নাম বলেছিলাম হচ্ছে ট্রান্সপিরেশন। কি নাম বলেছিলাম? ট্রান্সপিরেশন পদ্ধতি বলেছিলাম, তাই না? ভেরি গুড। এবার এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, আগের দিন আমার বলা হয়নি, সেটা হচ্ছে ট্রান্সপিরেশন পদ্ধতিটা বা ট্রান্সপিরেশন করার জন্য
উদ্ভিদের শরীরে একটা মিনারেলসের প্রয়োজন হয়, সেই মিনারেলসটার নাম কি জানো? এটা পরীক্ষায় জিজ্ঞেস করেছে প্রশ্ন, মনে রাখবা, একটা নোট লিখো। মাম্মা। হ্যাঁ বাবা, ভালো আছো তুমি? হ্যাঁ হুম, হ্যাঁ বাহ, তোমার আসতে কষ্ট হয়নি তো? না ভালোভাবে এসছো? হ্যাঁ বাহ, এটা কি খাচ্ছ তুমি বাবা? চুইং গাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পড়িয়ে নি, তারপর তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আমার ভাগ্নে এসছে, বোন ভাগ্নে, বোনের পরে সব এসছে। আচ্ছা, কি বলছিলাম যেন, কি বলছিলাম? ট্রান্সপিরেশনের সময় স্যার যে মিনারেলসটা হ্যাঁ দরকার হয় ঠিক সেটা ঠিক, বলছেন। আবার বিজয়ের মাইকটা যখন অন করে তখন আমার এখানে একদম ফেটে যায়। বিজয় হেডফোনে বোধ হয় ও ক্লাস করে। আচ্ছা, যাই হোক, দেখো এই পয়েন্টটা লিখে রাখো যে প্লান্টস নিড পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম ফর ট্রান্সপিরেশন। উদ্ভিদের ট্রান্সপিরেশনের জন্য পটাশিয়ামের প্রয়োজন হয়, ঠিক আছে? পটাশিয়ামের প্রয়োজন হয় ট্রান্সপিরেশনে, ঠিক আছে? এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে ফটোসিনথেসিস করার সময়, হুম, ফটোসিনথেসিস করার সময় উদ্ভিদের দেহে, ঠিক আছে, যে অক্সিজেনটা প্রস্তুত হয়, সেই অক্সিজেনটা কোত্থেকে সে পায় আর কি? সোর্স অফ অক্সিজেন, সোর্স অফ অক্সিজেন, সোর্স অফ অক্সিজেন Source of oxygen in the time of ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের সময় যে অক্সিজেন সোর্স, সেটা কি বলতো? সেটা হচ্ছে H2O, জল, জল, ঠিক আছে? জল থেকেই অক্সিজেনটা তৈরি হয়। ওকে, আচ্ছা, গেল। এবার আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করছিলাম, কার্বোহাইড্রেটে ফিরে আসি। সো এইটুকু নোট সবার আশা করছি করা হয়ে গেছে, এটা মুছে দেব। হ্যাঁ দাদা। ওকে, চলো এবার আমরা একটা পয়েন্ট লিখবো, সোর্স, যে কার্বোহাইড্রেট আমরা কোত্থেকে পাই, ঠিক আছে? সো দেখো, কার্বোহাইড্রেট আমরা পাই হচ্ছে হানি থেকে, মধু থেকে পাই আমরা কার্বোহাইড্রেট, আমরা কলা থেকে কার্বোহাইড্রেট পাই, ব্যানানা, তারপর আমরা পটেটো থেকে কার্বোহাইড্রেট পাই, পটেটো, আমরা রাইস থেকে পাই কার্বোহাইড্রেট, আমরা হুইট, গম থেকে পাই, তাই না? আমরা মাটন থেকে পাই, আমরা চিকেন থেকে পাই, হুম, আমরা চিকেন থেকে পাই। সো এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। ওকে, এইগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। তাহলে এগুলো হচ্ছে গুড সোর্স অফ কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের গুড সোর্স লিখলাম আমরা এখানে হানি, ব্যানানা, পটেটো, রাইস, হুইট, মাটন, চিকেন, এটসেট্রা। ওকে, বেশ। এখানে যখন আমরা হানি পেয়েছি, তখন হানির সাথে রিলেটেড একটা নোট লিখে রাখবো, সেটা হচ্ছে কাল্টিভেশন অফ হানিবি। মধুমাছির চাষকে আমরা কি বলি বলতো? কাল্টিভেশন, এপিকালচার। হ্যাঁ, ভেরি গুড, কাল্টিভেশন অফ হানিবি, হানিবি। এই হানিবিজদের চাষটাকে আমরা বলে থাকি এপিকালচার, এপিকালচার বলে থাকি, এপিকালচার বলে থাকি। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখতে পাই, সেটা হচ্ছে কি, যে ব্যানানা, ভারতবর্ষে এই কলা গবেষণাগার কেন্দ্র আছে কোথায়? এটা পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে, সেই পয়েন্টটাও লিখে রাখো, যে ইন্ডিয়ান ব্যানানা রিসার্চ, ইন্ডিয়ান ব্যানানা রিসার্চ ইনস্টিটিউশন, ইন্ডিয়ান ব্যানানা রিসার্চ ইনস্টিটিউশনটা হচ্ছে কোথায় অবস্থিত বলতো? ত্রিচিতে, ত্রিচি, তামিলনাড়ু, ত্রিচি, তামিলনাড়ুতে অবস্থিত কলা গবেষণাগার কেন্দ্র, ঠিক আছে? কলা গবেষণাগার কেন্দ্র। এখান থেকে আরেকটা পয়েন্ট লিখে রাখো, যখন আমরা বলছি পটাটো, তো পটাটো গবেষণাগার কেন্দ্র, ইন্ডিয়ান পটেটো রিসার্চ ইনস্টিটিউশন। আলু গবেষণাগার কেন্দ্র, আলু গবেষণাগার কেন্দ্র কোথায় আছে বলতো? এটা আছে হচ্ছে সিমলাতে আছে, সিমলা, সিমলার ওই জায়গাটার নাম কি, এর ইনস্টিটিউশন যেখানটা রয়েছে, ওটা হচ্ছে কুফরি,
কুফরি, KUFRI, কুফরি, সিমলা, কুফরিতে আছে। তারপর কি তারপর হচ্ছে ধান চাল, রাইস, রাইস রিসার্চ ইনস্টিটিউশন, রাইস রিসার্চ, কটকে আছে স্যার। হ্যাঁ ইনস্টিটিউশনটা রয়েছে কোথায়? রাইস রিসার্চ, এটা কটকে আছে, ওড়িশাতে, কটক, কটক ওড়িশা, এটা ওড়িশাতে আছে, ওড়িশাতে আছে। আর কি এখানে? গমটা গম, স্যার আছে, এটা গম, পুষাতে। গম, হুইট, আচ্ছা শুধু গম নেই, হুইট অ্যান্ড বার্লি, হুইট অ্যান্ড বার্লি, গম আর বার্লি মিলিয়ে এদের রিসার্চ ইনস্টিটিউশনটা আছে হলো, এদের রিসার্চ পুষা। ইনস্টিটিউশনটা আছে হলো কার্নাল, কার্নাল হরিয়ানাতে আছে, হ্যাঁ কার্নাল স্যার হরিয়ানা। তাহলে পুষাটা কি ওটা? কি বললে আরেকবার বলো? বলছি পুষাতে যেটা আছে সেটা কি ওটা? কিসে আছে? পুষা। উম, আমি তো পুষাতে ঠিক কথা বলতে পারলাম না। পুষাতে গমটা পুষাতেই আছে। আর ওই কার্নালে মনে হয় দুধটা কি কার্নালে হবে? হ্যাঁ দুধেরটা ঠিকই আছে, কিন্তু হুইট রিসার্চ সেন্টার এটা কার্নাল হরিয়ানাতে আছে, ওকে। হুইট অ্যান্ড বার্লি রিসার্চ ইনস্টিটিউশন। হুম, দাদা হ্যাঁ বলো বলো। বলছে কি যে এরম রিসার্চ সেন্টার মানে কি কি জানতে হবে? এই যে যেগুলো আলোচনার মধ্যে বলছি এগুলোই জানতে হবে, আলাদা করে কোনো পড়ার দরকার নেই, এই জন্য তো আমি বলে দিচ্ছি, তাই না? মনে রাখবে হুইট অ্যান্ড বার্লি রিসার্চ ইনস্টিটিউশন আছে কার্নাল ওকে ওকে। হরিয়ানাতে, পুষার আমি ওটা দেখবো তোমরা যেটা বললে, বাট এটা নোট ডাউন করো, ঠিক আছে, এটা নোট ডাউন করো। হুইট অ্যান্ড বার্লি রিসার্চ ইনস্টিটিউশন ইজ ইন কার্নাল হরিয়ানা, এবং মিল্কেরও কার্নালে, হ্যাঁ এটা ঠিকই বলেছো। আচ্ছা আর কি বলবো, আচ্ছা রাইসের সাথে আরো দুটো প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যেমন বলা হয় রাইস বোল অফ ইন্ডিয়া, রাইস বোল অফ ইন্ডিয়া, রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয় কাকে বলো? রাইস বোল অফ ইন্ডিয়া, তাঞ্জাভুর ডিস্ট্রিক্ট। ইউপি। এই জায়গাটায় কনফিউশন আছে, ঠিক আছে, রাইস বোল অফ ইন্ডিয়া, ইউপি পড়েছিলাম। স্যার রাইস, রাইস বাউল বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ধান উৎপন্ন হয়, কিন্তু যদি হেক্টর প্রতি বলা হয় তাহলে স্যার উৎপন্ন হয়, কিন্তু তামিলনাড়ু। যদি হেক্টর প্রতি বলা হয় তাহলে স্যার তামিলনাড়ু হবে। দেখো রাইস বোল অফ ইন্ডিয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। এবার এটাতে ডিসপিউটেড বলে এই কোয়েশ্চেনটা কিন্তু আমি স্টার চিহ্ন দিলাম, তবে রাইস বোল অফ ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, এটা চেঞ্জেবল কি আমার তো মনে হয় না, যাই হোক তোমরা এটা একটু রিসার্চ করে নিও, আমি স্টার চিহ্ন দিলাম, ঠিক আছে। আর আরেকটা বলো দেখি, রাইস বোল অফ ওয়ার্ল্ড, রাইস বোল অফ ওয়ার্ল্ড, বিশ্বের ধানের গোলা বা চালের গোলা কাকে বলা হয়, সেটা হলো ইজ চায়না, চায়না, ওকে, চায়না। চলো এটা হলো, এবার আমরা একটা জিনিস দেখতে চলেছি, সেটা হচ্ছে ফাংশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের ফাংশনটা কি, কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি কাজ করে, এটা এখন আমরা দেখতে চলেছি, ওকে। চল মুছে দেবো তাহলে এগুলো। আমি আবার বলছি দেখো, আলাদা করে আমরা কেউ নোটপত্র বের করে রিসার্চ ইনস্টিটিউশন পড়তে বসবো না, এগুলোর মধ্যে মধ্যে হবে, আর এগুলো আমি স্ট্যাটিক পার্টের মধ্যে বলবো, যখন স্ট্যাটিক জিকে পড়বো আমরা, তো স্ট্যাটিক পার্টের মধ্যে পড়বো আমরা, ঠিক আছে। আমি তোমাদের ঠিক আছে ওয়েস্ট স্যার। বেঙ্গলের জিওগ্রাফির জন্য একদিন একটা ক্লাস রাখবো, সেই ক্লাস রেখে একটা নোট প্রোভাইড করব, ওয়েস্ট বেঙ্গলে ওর বাইরে কোয়েশ্চেন হয় না, ঠিক আছে। আচ্ছা চলো মুছে দিলাম তাহলে এগুলো। চলো এবার খাতার মধ্যে হেডিং লাগাও যে ফাংশন অফ কার্বোহাইড্রেট, ফাংশন অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের কাজটা কি, কার্বোহাইড্রেটের কাজটা কি, আমরা সবাই জানি যে কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে এনার্জি প্রোভাইড করা, ঠিক আছে। তো এর মূল কাজই সেটাই, ফাংশন অফ কার্বোহাইড্রেট ইজ টু প্রোভাইড এনার্জি, টু প্রোভাইড এনার্জি, এনার্জি, এর কাজ হচ্ছে এনার্জি প্রোভাইড করা, এটা কাজ। এই যে এনার্জি প্রোভাইড করবে,
এনার্জি প্রোভাইড করতে গেলে কি করতে হবে, কিভাবে এনার্জি প্রোভাইড হবে? তো মনে রাখো, এনার্জি প্রোভাইড হবে সেলুলার রেসপিরেশনের মাধ্যমে। সো এনার্জি প্রোভাইডটা কিভাবে হয়? এনার্জি প্রোভাইডটা হয় হচ্ছে সেলুলার রেসপিরেশনের মাধ্যমে। সেলুলার রেসপিরেশনের মাধ্যমে এই জিনিসগুলোকে খুব ইন ডিটেলসে আমরা পড়বো, আপাতত একটু একটু করে বলতে থাকি। দেখো, আমাদের শরীরের মধ্যে যখন আমরা কোনো খাবার খাচ্ছি, অর্থাৎ কার্বোহাইড্রেট যখন আমরা ইনটেক করছি, সেটা আমাদের শরীরে সব জায়গায় পৌঁছে যাচ্ছে, প্রত্যেকটা কোষে কোষে কার্বোহাইড্রেট পৌঁছে যাচ্ছে। এবং আমাদের ব্লাড যখন সেই কার্বোহাইড্রেটের কাছে অক্সিজেনকে নিয়ে যাচ্ছে, তখনই কোষের ঘরগুলোতে সেলুলার রেসপিরেশন পারফর্ম হচ্ছে। তাহলে সেলুলার রেসপিরেশনে কি হয় একটু দেখি। সেলুলার রেসপিরেশনের মাধ্যমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই কার্বোহাইড্রেট অর্থাৎ গ্লুকোজ, সেই গ্লুকোজের অক্সিডাইজেশন হয়। ওকে, অক্সিডেশন হয়। তাহলে মনে রাখবা, সেলুলার রেসপিরেশনের মাধ্যমে, কোষীয় শ্বসনের মাধ্যমে যে কাজটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অক্সিডেশন অফ গ্লুকোজ। কি বলি? অক্সিডেশন অফ গ্লুকোজ। গ্লুকোজের অক্সিডেশন হয়। এখন ক্লাস জয়েন। গ্লুকোজের অক্সিডেশন হয়। গ্লুকোজের অক্সিডেশন বলতে কি বুঝি? হ্যাঁ, দেখো, C6H12O6 এই হলো গ্লুকোজ। এই গ্লুকোজের সাথে যখন 6 অণু অক্সিজেন মিশবে, তখন কি হবে? তখন এইখানে পারফর্ম হবে সেলুলার রেসপিরেশন, সিআর। সেলুলার রেসপিরেশন যখন হবে, তখন সেইখানে তৈরি হবে, কি তৈরি হবে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, 6 অণু জল তৈরি হবে, এবং তার সাথে তৈরি হবে আমাদের শরীরের মূল জিনিস, দ্যাট ইজ এটিপি। ATP is what? ATP is the power currency. ATP is power currency. এটাই আমাদের সমস্ত শক্তি। এর মানে কি? এর মানে হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। তাহলে এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন ফটোসিনথেসিস দেখেছিলাম, সেইখানে দেখতে পেরেছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা আর কি গ্রহণ করেছিলাম? বলে ফেলো তো, কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা আর কি গ্রহণ করে ফেলেছিলাম? কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা আর কি নিয়েছিলাম? স্যার কোয়েশ্চেনটা আরেকবার করো। বলছি, ফটোসিনথেসিসের সময় কার্বন ডাইঅক্সাইডের সাথে আর কি নিয়েছিলাম? মানে 6 ওয়াটার অণু কার্বন ডাইঅক্সাইডের জল। সাথে আর আমরা 12 12H2। অণু জল নিয়েছিলাম। ভেরি গুড। যখন সানলাইট হয়েছিল, সানলাইট যখন পেয়েছিল, তখন এখানে কি পারফর্ম হয়েছিল? তখন এখানে ফটোসিনথেসাইজ হয়েছিল, ফটোসিনথেসিস হয়েছিল। ফটোসিনথেসিস হওয়ার ফলে কি কি তৈরি হয়েছিল বলো তো? তৈরি হয়েছিল C6H12O6 প্লাস 6 অণু H2O আর 6 অণু অক্সিজেন। খেয়াল করো, এটা উদ্ভিদের কাজ, এটা প্লান্টের কাজ, আর এটা হচ্ছে অ্যানিমেলের কাজ। এটা অ্যানিমেলের কাজ। অ্যানিমেল এই কাজটা পারফর্ম করছে, প্লান্ট এই কাজটা পারফর্ম করছে। তাহলে অ্যানিমেল যে খাবারটা তৈরি করলো, সেই খাবারটাই প্রাণী গ্রহণ করছে, অক্সিজেনের সাথে মিশছে, তখন এখানে এদের যেটা দরকার পড়ছিল, এটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে যাচ্ছে। তাহলে মানুষের দেহে যখন সেলুলার রেসপিরেশন হচ্ছে, তখন এটিপিটা মানুষের শরীর গ্রহণ করছে, আর বাকি যে কার্বন ডাইঅক্সাইড এবং H2O, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। তাহলে ফটোসিনথেসিসের সময় বাই প্রোডাক্ট কি ছিল? ফটোসিনথেসিসের সময় বাই প্রোডাক্ট ছিল হচ্ছে জল আর অক্সিজেন। আর সেলুলার রেসপিরেশনের সময় বাই প্রোডাক্ট কি হলো? না, সেলুলার রেসপিরেশনের সময় বাই প্রোডাক্ট হলো কার্বন ডাইঅক্সাইড আর জল। ক্লিয়ার হয়েছে না? এটা যেন কখনো ভুল না হয়। হ্যাঁ দাদা। ফটোসিনথেসিসের হ্যাঁ সময় স্যার। হ্যাঁ, বাই প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল, আর সেলুলার রেসপিরেশনের সময় বাই প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর জল। ঠিক আছে? তাহলে এটিপিটা আমাদের শরীর গ্রহণ করে নিল। ঠিক আছে? এই যে প্রসেস, আমরা যখন ব্লাড পড়বো, সেই ব্লাডে গিয়ে আমরা এই বিষয়গুলোকে ইন ডিটেলসে পড়বো, যে সেলুলার রেসপিরেশন কোথায় হয়, কিভাবে হয়, রক্ত আসে কি হিসাবে আসে, রক্ত, হ্যাঁ মানে অক্সিজেন কে বয়ে নিয়ে যায়, হ্যাঁ
হ্যাঁ, বাকি উপাদানগুলোকে কে বয়ে নিয়ে যায়, শরীরের বাইরে কে বের করে, ইত্যাদি ইত্যাদি বিষয় সেখানে আলোচনা হবে। জাস্ট আপাতত এইটুকুন আমরা সেলুলার রেসপিরেশন দেখলাম। তার মানে তোমরা একটা কথা বলো, সেলুলার রেসপিরেশনকে আর একটা টার্মে আমরা ইউজ করতে পারি, সেটাকে কি বলেছি? অক্সিডেশন অফ গ্লুকোজ। গ্লুকোজের সাথে অক্সিজেনকে মেশানো। দেখো তো সেটাই হয়েছে কিনা, গ্লুকোজের সাথে অক্সিজেনকে মিশিয়েছ, তাহলে সেলুলার রেসপিরেশন ইজ নাথিং বাট অক্সিডেশন অফ গ্লুকোজ। ওকে, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে আসতে চলেছি। কি পার্ট? সেটা হচ্ছে টাইপ অফ কার্বোহাইড্রেটস। এবার আমরা কার্বোহাইড্রেটসকে ভাগ করতে চলেছি। চলো মুছে দিলাম, খাতার মধ্যে হেডিং লাগাও, টাইপস অফ কার্বোহাইড্রেট। টাইপস অফ কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটসের প্রকারভেদ। কার্বোহাইড্রেটকে আমরা ক ভাগে ভাগ করি? দেখো, কার্বোহাইড্রেটকে আমরা তিনটি ভাগে ভাগ করি। কার্বোহাইড্রেটকে আমরা তিনটি ভাগে ভাগ করি। দেখো, আজীবনকাল এগুলো তোমাদের ভুল হবে না, একবার শিখছো সারা জীবন মনে থাকবে, গ্যারান্টি। কার্বোহাইড্রেটকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। প্রথম ভাগটাকে বলছি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড। দ্বিতীয় ভাগটাকে বলছি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। আর 3 নম্বর ভাগটাকে আমরা বলছি পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড। ওকে, দেখো, স্যাকারাইড কথাটা শুনেছো? স্যাকারাইড, স্যাকারাইডের মধ্যে স্যাকারিন বলে কিছু আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যাকারিন হচ্ছে যেটা চিনির বিকল্প হিসেবে ইউজ হয় সেটা। হ্যাঁ, স্যাকারিন। স্যাকারিন মানে চিনি, ওটা এক ধরনের স্যাকারিন, গ্লুকোজ। ওকে, বাট স্যাকারিনটা আমাদের শরীরের জন্য চিনির থেকেও বেশি হার্মফুল। মনে রাখবো আমরা, মনে রাখবে আমাদের শরীরে চিনি এটা খুবই হার্মফুল একটা উপাদান, কিন্তু আমরা তবুও খাই, কারণ মিষ্টি লাগে যে। আবার চিনির থেকেও হার্মফুল স্যাকারিন। সো মনোস্যাকারাইড। কার্বোহাইড্রেট তাহলে কয় প্রকার? কার্বোহাইড্রেট 3 প্রকার। মনোস্যাকারাইড, মনো মানে এক, মনে রাখবা, ডাই মানে 2, পলি মানে অনেক। তাহলে মনোস্যাকারাইড মানে যার মধ্যে একটা স্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড মানে যার মধ্যে দুটো স্যাকারাইড আছে, আর পলিস্যাকারাইড মানে যার মধ্যে অনেকগুলো স্যাকারাইড আছে। বিষয়টা কি ভালো করে বুঝি। মনোস্যাকারাইড মানে হচ্ছে কার্বোহাইড্রেটের একদম সহজ বা সরলতম রূপ। তাহলে একটু কালি চেঞ্জ করে নিই। মনোস্যাকারাইডটা কি অ্যাকচুয়ালি? মনোস্যাকারাইডটা হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। সিম্পলেস্ট কার্বোহাইড্রেট অর্থাৎ এই মনোস্যাকারাইডকে যদি আমরা খাই, এটা হজম করতে আমাদের শরীরে খুব কম কষ্ট হবে। তাহলে মনোস্যাকারাইডের এক্সাম্পল কি হবে? মনোস্যাকারাইডের এক্সাম্পল হবে C6H12O6, মানে গ্লুকোজ। O6 গ্লুকোজ। ওকে, এবার আসো ডাইস্যাকারাইড। ঠিক আছে, ডাইস্যাকারাইডটা কি? দেখো, ডাইস্যাকারাইডটা হচ্ছে যার মধ্যে দুটো মনোস্যাকারাইড আছে। তার মানে এটার ঘটনা হচ্ছে দুটি মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছে ডাইস্যাকারাইড। ওকে, তাহলে সিম্পলেস্ট ফর্ম হচ্ছে মনোস্যাকারাইড, আর দুটো মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড তৈরি হচ্ছে। আর পলিস্যাকারাইড কি করে? অনেকগুলি স্যার এটার এক্সাম্পলটা দিলেন না? দিচ্ছি। অনেকগুলি মনোস্যাকারাইড মিলে এই পলিস্যাকারাইড তৈরি হয়। তাহলে মনোস্যাকারাইডের এক্সাম্পল আমরা রাখলাম C6H12O6, তেমনি ডাইস্যাকারাইডের যে ডাইস্যাকারাইডের এক্সাম্পল সেটা হচ্ছে C12H22 and O11। ওকে, কি পেলাম আমরা? C12। এটা কি ফ্রুক্টোজ? হ্যাঁ, যাবো এটা এক মিনিট ওয়েট করো, আমরা সেখানে যাব। ঠিক আছে, নট ফ্রুক্টোজ, দিস ইজ মাল্টোজ। দেখো, এই সংকেতটা কিসের সংকেত জানো? এই সংকেতটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজের সংকেত। এই সংকেতটা কিসের সংকেত জানো? এটা হচ্ছে মাল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এদের সংকেত। ওকে, কি বলেছি বুঝতে পেরেছো? এদের মানে ফর্মুলা। আর একটা আছে
পলিস্যাকারাইডের ফর্মুলাটা হচ্ছে C6H10O5 আর এর পাওয়ার থাকবে n। ঠিক আছে, এটা n টার্মস যতটা বাড়বে ততটা, মানে n অফ নাম্বার অফ, এই যে পলিস্যাকারাইডস মানে অনেকগুলি মনোস্যাকারাইড বলছো না, যতগুলো মনোস্যাকারাইড ততগুলো n এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে সিম্পলেস্ট ফর্ম এটা, যতগুলো মনোস্যাকারাইড হবে n হচ্ছে নাম্বার অফ মনোস্যাকারাইডস, n মানে নাম্বার অফ মনোস্যাকারাইডস। আচ্ছা, একটু বোঝানোর চেষ্টা করি যে এই জিনিসটা কি করে তৈরি হয়। সবার আগে একটা কথা মাথায় রাখবা, যখনই কোনো কেমিক্যাল রিয়াকশন হয় তখন একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, দ্যাট ইজ ওয়াটার, জল। কি বললাম? আমি বললাম যে যখনই কোনো কেমিক্যাল রিয়াকশন হবে তখনই কিছু না কিছু তৈরি হবে, তার সাথে একটা জিনিস অবশ্যই তৈরি হবে, সেটা হচ্ছে জল, H2O তৈরি হবে। কেমন করে? আমাদের শরীরে যখন আমরা উল্টোপাল্টা খাবার খাই, যখন আমরা, তখন আমাদের শরীরের মধ্যে অ্যাসিড তৈরি হয় না, আমাদের পেটের মধ্যে অ্যাসিড তৈরি হয় প্রচুর পরিমাণে। আর সেই অ্যাসিড তৈরি হলে আমরা বলি যে আমাদের অ্যাসিডিটি হচ্ছে। আর সেই অ্যাসিডিটির জন্য আমরা কি খাই? আমরা ইনো বা ডাইজিন বা কিছু একটা খাই। আর ওই ইনো বা ডাইজিন বা এই পৃথিবীতে যত ধরনের গ্যাসের ওষুধ আছে, মনে করবা সেই গ্যাসের ওষুধগুলো হচ্ছে বেস, অ্যাকচুয়ালি বেস। তাহলে অ্যাসিডকে ধ্বংস করার জন্য বেসকে ব্যবহার করা হয়, মনে রাখবে। তাহলে অ্যাসিড যখন বেড়ে যাবে, সেই অ্যাসিডকে নিউট্রাল করার জন্য আমরা বেস ব্যবহার করে থাকি। বেস মানে ক্ষার, অ্যাসিড মানে অম্ল, বেস মানে ক্ষার। ওকে, এই কারণে বাড়িতে যদি তোমাদের বয়স্ক থাকে মানুষ, তাদেরকে জিজ্ঞেস করবা, আগে যখন ডাক্তার কবিরাজ ছিল না, তখন অ্যাসিডিটি গ্যাস হলে মানুষেরা না সোডা খেত, সোডা, জানো কি এটা? এবং আমরাও সোডা, এখনো সোডাটাকে খাই, সেই খাবার সোডাটাকে আমরা এখনো খাই, তবে সরাসরি খাই না, সেটা কি খাবার দাবারের মধ্যে খাই, তাই না? এই যে বেকিং সোডা, সেটা যে কোনো তেলে ভাজা জিনিসে ব্যবহার করা হয় কি না, হয় না? কেন করা হয় বেকিং সোডা? যাতে অ্যাসিডিটির মাত্রাটাকে কমানো যায় খাবারে। ওকে, তাহলে অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমরা বেস ইউজ করি। আর এই অ্যাসিড আর বেস মিলিত হয়ে কি কি তৈরি হয় জানো? দুটো জিনিস তৈরি হয়, সল্ট এক ওয়াটার। তো সল্ট তৈরি হয় আর একটা হচ্ছে ওয়াটার তৈরি হয়। তাহলে এটাই বললাম যে যখনই কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটবে তখন তার বাই প্রোডাক্ট হিসাবে ওয়াটার বেরোবেই। এই কথাটা এতক্ষণ ধরে কেন বললাম এখনই বুঝতে পারবা। দেখো, সবার আগে বলো যে ডাইস্যাকারাইড কি? ডাইস্যাকারাইড মানে এখানে লিখে রেখেছি না, দুটো মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড তৈরি হয়। তাহলে এই দুটো, এইটা একটা মনোস্যাকারাইড, তো তাহলে এটাকে মেশাও, C6H12O6 প্লাস C6H12O6 মিলিয়ে দিলে, এই যে দুটো মনোস্যাকারাইডকে যখন আমি মেশালাম, এটা আমায় কি তৈরি করে দিবে? এটা আমায় ডাইস্যাকারাইড তৈরি করে দিবে। এটা কি করবে? এটা এখান থেকে জল তো এটা তৈরি করবেই, তার জন্য আমি জল বের করে নিচ্ছি, H2O বের করে নিলাম। আচ্ছা, H2O যখন বের করে নিলাম, দেখো তো কি কি পড়ে থাকলো? দুটো কার্বন দুপাশে পড়ে থাকলো, তাহলে কার্বন 6 6 12 হয়ে গেল। এখানে হাইড্রোজেন হওয়ার কথা ছিল 12 12 24, বাট যেহেতু জলের জন্য দুটো চলে গেছে, তাহলে হাইড্রোজেন কত পড়ে থাকবে? 24 থেকে 2 গেলে 22। আর যেহেতু একটা অক্সিজেন এখানে বেরিয়ে গেছে, তাহলে 6 আর 6 12টা অক্সিজেন হওয়ার কথা ছিল, এখন অক্সিজেন হবে 11টা। তাহলে এই ফর্মুলাটা বোঝা গেল কি করে তৈরি হয়েছে? হ্যাঁ দাদা। তাহলে এবার দেখো, এটা একটা বেসিক ইকুয়েশন এখানে করা হয়েছে। সেই বেসিক ইকুয়েশন কি? এখানে নর্মালি হওয়ার কথা ছিল C6H12O6 হওয়ার কথা ছিল, কিন্তু যখনই এর সঙ্গে আর একটা এই C6H12O6 এগুলো যখন মিশবে না, তখন এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে দুটো হাইড্রোজেন, একটা জল বেরিয়ে যাবে। যার কারণে এর একটা বেসিক একটা ফর্মুলা দেওয়া হয়েছে, যে হাইড্রোজেন 12 না হয়ে 10 হবে, কারণ দুটো করে হাইড্রোজেন বেরোবে প্রত্যেকবার, আর অক্সিজেন একটা করে বেরোবে। এই জন্য অক্সিজেন 6 এর জায়গায় হয়ে গেল 5, আর এখানে হাইড্রোজেন 12 জায়গায় হয়ে গেল 10। বুঝতে পেরেছি কিনা? কারণ যতবারই এর সঙ্গে যতগুলো মিশবে মনোস্যাকারাইড, ততটাই বারবার করে এখান থেকে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন বেরোবে। বুঝতে পেরেছি না বিষয়টা আমরা, যেটা কেন হলো ফর্মুলাটা, নাকি? হ্যাঁ স্যার। ভেরি গুড। ওকে, তাহলে আমরা এখানে একটা
জেনারেল একটা চিত্র দেখলাম যে কার্বোহাইড্রেটকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড মানে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, মানে গ্লুকোজ একটা আছে। ডাইস্যাকারাইড মানে দুটো মনোস্যাকারাইড যুক্ত হয়ে তৈরি হয়। আর পলিস্যাকারাইড মানে যেখানে অনেকগুলো মনোস্যাকারাইড মিলে একটা পলিস্যাকারাইড তৈরি হয়। এবার আমি তাহলে তোমাদের জিজ্ঞেস করছি, আমাদের শরীরে হজম করতে কষ্ট হবে কাকে? মনোস্যাকারাইডকে, ডাইস্যাকারাইডকে না পলিস্যাকারাইডকে? বলো তো দেখি। পলিস্যাকারাইডকে। একদমই তাই। আমরা যখনই পলিস্যাকারাইড খাবো তখন আমাদের শরীরকে কষ্ট করতে হবে সেই স্যাকারাইডটাকে ভাঙবার জন্য। আলটিমেটলি আমাদের শরীরে কিসের প্রয়োজন? আমাদের শরীরকে দরকার হচ্ছে মনোস্যাকারাইডের প্রয়োজন। কারণ সেলুলার রেসপিরেশনের সময় তোমরা দেখেছো কিসের প্রয়োজন পড়ে? সেলুলার রেসপিরেশনের সময় গ্লুকোজের প্রয়োজন পড়ে। এই জন্য মনে রাখবে, আমরা যে খাবারই খাই না কেন আলটিমেটলি তাকে গ্লুকোজে কনভার্ট করতে হবে, তা নাহলে আমরা শক্তি পাবো না। কারণ গ্লুকোজের সাথে অক্সিডাইজেশন হওয়ার ফলেই আমরা শক্তিটাকে পাবো, এটিপি ক্রিয়েট হবে, না হলে হবে না। ওকে, ভেরি গুড। চলো, এই জন্য যদি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন আমাদের শরীরে একটা রোগ হয়, সেই রোগটার নাম কি? সুগার। হ্যাঁ, সুগার হয়েছে, মানে আমাদের শরীরে রক্তে মিষ্টতা বেড়ে গেছে মানে সুগার। সেটাকে মেডিকেলের ভাষায় রোগটাকে বলবো আমরা ডায়াবেটিস মেলিটাস। ওকে, দুই ধরনের ডায়াবেটিস আছে, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলিটাস কি কারণে হয়? এই কেবলই পড়লাম, যদি রক্তে শর্করার পরিমাণ, সুগারের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে ডায়াবেটিস মেলিটাস হয়। আর ডায়াবেটিস ইনসিপিডাস কেন হয়? যাকে বহুমূত্র রোগ বলি আমরা। ওইটা হলে আমাদের শরীরে এডিএইচ বলে এক ধরনের হরমোন আছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর সেই অ্যান্টি ডাইউরেটিক হরমোন যখন আমাদের শরীরে বৃদ্ধি পায় তখন এই ইনসিপিডাসটা হয়। যাকে ওটা পরে পড়বো আমরা, চাপ নিও না। চলো, তাহলে এটুকুন ক্লিয়ার হলো। এটুকুন স্যার আর একবার বলবেন স্যার? কোনটা বলো তো? স্যার ওই ডায়াবেটিস মেলিটাসটা যেটা বললেন, রক্তে শর্করার পরিমাণটা বেড়ে গেলে ডায়াবেটিস মেলিটাসটা হয়। হ্যাঁ, মনে রাখবে কি করে? মিষ্টি মেলিটাস, আচ্ছা, আর ওই আর কি বাকিটা বললেন না একটা? ইনসিপিডাস। আচ্ছা, ইনটিবিটাস, ওটা কি ইনসিপিডাস, বললেন? ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, ইনসিপিটাস, ওকে। যাই হোক, ছাড়ো, ওটা আমরা আলোচনা করবো, চাপ নিও না। চলো, তাহলে এটা মুছে দিলাম তাহলে এই পর্যন্ত। এইবার আমরা আলোচনা করব মনোস্যাকারাইড আর ডায়াস্যাকারাইডকে আলোচনা করব। আচ্ছা, এই জায়গা থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করব, মনোস্যাকারাইড থেকে ডায়াস্যাকারাইডে যাওয়াটা কোন ধরনের প্রসেস বলো দেখি? অ্যানাবলিজম প্রসেস না ক্যাটাবলিজম প্রসেস? বলো। অ্যানাবলিজম। হ্যাঁ, একদমই তাই, অ্যানাবলিজম। অ্যানাবলিজম প্রসেসে কি হয়? ছোট ছোট জিনিস ছোট সিনথেসাইজ থেকে হয়ে বড় হয়, বড় জিনিসে বড় কনভার্ট হয়। ভেরি সাবস্টেন্স। গুড, ভেরি গুড। এটাও কিন্তু প্রশ্ন মনে রাখবে, মনোস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইডের প্রাপ্তি কিভাবে ঘটে? অ্যানাবলিজম প্রসেসের মাধ্যমে ঘটে। বা পলিস্যাকারাইডের প্রসেস কিভাবে ঘটে? অ্যানাবলিজম প্রসেসের মাধ্যমে ঘটে। খুব সুন্দর, খুব ভালো। চলো, এবার আমরা ওইগুলোকে একটু দেখে আসি। চলো, আমার মতন করে তোমরা খাতায় নোট লাগাও। আমরা খাতার মধ্যে একটা জায়গায় নোট লাগাবো মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। আর একটা জায়গায় নোট লাগাবো ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, হেডিং লাগালাম। আচ্ছা, পলিস্যাকারাইড, এখানে পলিস্যাকারাইডের জায়গায় যদি ধরে তাহলে আমরা লিখব পলিস্যাকারাইড। ওকে, চলো। মানে স্যার মনোস্যাকারাইড, পার্থক্য করবো কি? হ্যাঁ হ্যাঁ, না, বলছি নাম পার্থক্য লিখবো, নাম মতো করে। লিখবো, নাম লিখবো। আচ্ছা, যেমন প্রথম মনোস্যাকারাইডের কথা যদি বলি সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ, এই গ্লুকোজ কোথায় থাকে? গ্লুকোজ থাকে ব্লাডে, ঠিক আছে, মানে সোর্স, গ্লুকোজের সোর্স ব্লাড। আচ্ছা, 2 নম্বর মনোস্যাকারাইড হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ এটা কোথা থেকে পাই আমরা? ফ্রুটস থেকে পাই, ফল থেকে, এর সোর্স হচ্ছে ফল। 3 নাম্বার গ্যালাক্টোজ, GALACTOS, গ্যালাক্টোজ। গ্যালাক্টোজের সোর্সটা কি? গ্যালাক্টোজের সোর্স হচ্ছে মিল্ক। হ্যাঁ,
তাহলে এই যে তিনটি মনোস্যাকারাইড দেখে নিলাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এদের ফর্মুলা কিন্তু সব এক, C6H12O6, ওকে। আর ডাইস্যাকারাইডের ফর্মুলাটা কি বলে ফেলো তো দেখি, মনে আছে? C12H22O11 O11 O11, এটা মনে থাকবে তো এরকম আমরা, যে যেহেতু দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা অক্সিজেন বেরিয়ে যাবে, সেহেতু 24-এর জায়গায় 22, 12-র জায়গায় 11, আর বাকি কার্বনটা ঠিকই থাকবে, ওকে। ডাইস্যাকারাইডের মধ্যে কি কি আছে দেখো, ডাইস্যাকারাইডের মধ্যেও তিনটি আছে। এক নাম্বার হচ্ছে মাল্টোজ, MALTOS, মাল্টোজ, এটার সোর্স হচ্ছে রাইসে মাল্টোজ থাকে। এবার বলি মাল্টোজ কি করে তৈরি হলো। দেখো মাল্টোজ তৈরি হয়েছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুটো গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে মাল্টোজ, মনে থাকবে। 2 নম্বর সুক্রোজ, SUCROS, সুক্রোজের সোর্স কি? সুক্রোজের সোর্স হচ্ছে যে ফ্রুটস বা সুগার কেন, ফ্রুটস বলতে পারো বা সুগার কেন, আখ বলতে পারো, আখের মধ্যে থাকে সুক্রোজ থাকে আখের মধ্যে, সুগার কেনের মধ্যে থাকে। সুক্রোজ কি করে তৈরি হলো? সুক্রোজ তৈরি হলো গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ মিশে সুক্রোজ তৈরি হলো, ওকে। আর 3 নম্বর ডাইস্যাকারাইড হচ্ছে দ্যাট ইজ ল্যাকটোজ। সোর্সটা কি? এটা মিল্ক, ল্যাকটোজ সোর্সটা হচ্ছে মিল্ক। এবার ল্যাকটোজটা ভালো করে শুনে রাখো, গ্যালাক্টোজের সোর্স হচ্ছে মিল্ক, ল্যাকটোজের সোর্সও মিল্ক, কিন্তু মনে রাখবা ল্যাকটোজের যে পিওর সোর্স সব থেকে বেশি ল্যাকটোজ যেটাতে থাকে সেটা থাকে হচ্ছে হিউম্যান মিল্কের মধ্যে, মানব দুগ্ধের মধ্যে, হিউম্যান মিল্ক, মাতৃদুগ্ধে ল্যাকটোজ সব থেকে বেশি থাকে। ল্যাকটোজে কি কি থাকে, কি দিয়ে তৈরি হয়েছে ল্যাকটোজ তৈরি হচ্ছে একটা গ্লুকোজ আর এর সাথে গ্যালাক্টোজ, একটা গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ মিশে ল্যাকটোজ তৈরি হয়েছে। তাহলে বলো তো ছবিগুলো তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে কিনা, এটাই আর কি আমার মূল জানার কথা, ছবি পরিষ্কার কিনা। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ঠিক, তাহলে মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, যাদের সংকেত হচ্ছে C6H12O6। ডাইস্যাকারাইড হচ্ছে মাল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, যাদের ফর্মুলা হচ্ছে C12H22O11। আর পলিস্যাকারাইডটা আমি এখানে না, একটু পরে পলিস্যাকারাইড লিখছি, কারণ পলিস্যাকারাইডটার অ্যানিমেলদের মধ্যে একটাই পাওয়া যায় আর দুটো পাওয়া যায় উদ্ভিদের মধ্যে, ঠিক আছে। পলিস্যাকারাইড দুটো উদ্ভিদের আছে, একটা প্রাণীর দেহে আছে, সেটা বলছি পরে। আচ্ছা দেখো, নাকি এখানেই লিখে নেবে? স্যার একটা প্রশ্ন রয়ে গেল, বলো। বলছি স্যার এই যেটা গ্যালাক্টোজে যেটা বললেন, মানে দুধে থাকে হুম গ্যালাক্টোজটা, হুম আর একটা ল্যাকটোজটাও থাকে দুধে, তো এইটা আপনি বললেন যে হিউম্যান মিল্কের মধ্যে ল্যাকটোজটা বেশি থাকে, আর গ্যালাক্টোজটা তাহলে ওটার পিওরেস্ট ফর্মটা কি হবে? কাউ মিল্ক হতে পারে, যে কোনো অ্যানিমাল মিল্ক আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, গুড, মানে গ্রেট সোর্স আর কি, গ্রেটেস্ট সোর্স বা গ্রেটার সোর্স বলে না, সেটার কথা বলছি। আচ্ছা ওকে, আচ্ছা এখানেই লেখো, দেখো এখানেই লিখে দিচ্ছি আমি, তারপর নোট করে দিচ্ছি। দেখো পলিস্যাকারাইডের মধ্যে প্রথম পলিস্যাকারাইডটাকে বলি আমরা সেলুলোজ। কি বলি? সেলুলোজ, CELLULOS, সেলুলোজ। আচ্ছা 2 নম্বর পলিস্যাকারাইডটা হচ্ছে স্টার্চ, আর 3 নম্বর পলিস্যাকারাইডটা হচ্ছে গ্লাইকোজেন। তো মনে রাখবা এই সেলুলোজ আর স্টার্চ এটা প্রাণী দেহে পাওয়া যায় না, এটা পাওয়া যায় উদ্ভিদ দেহে, এটা প্লান্টসদের দেহে পাওয়া যায়। আর গ্লাইকোজেনটা অ্যানিমালদের দেহে পাওয়া যায়, অ্যানিমালস এর দেহে পাওয়া যায় গ্লাইকোজেন। যেমন এক্সট্রা গ্লুকোজকে আমাদের শরীর গ্লাইকোজেনে কনভার্ট করে রাখে, ওকে, যেটা পরবর্তীকালে ইউজ হবে, ঠিক আছে না? তো এটা হলো ব্যাপার। তাহলে পলিস্যাকারাইড তিনটি পেলে, সেলুলোজ, স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন। তো সেলুলোজ আর স্টার্চ কোথায় পাওয়া যাবে? প্লান্টসদের মধ্যে পাওয়া যাবে, আর গ্লাইকোজেন অ্যানিমালসদের মধ্যে পাওয়া যাবে।
চলো এবার এখান থেকে আমরা কিছু নোটস নিব। নোটস কি নোটস? এইটুকুন আলোচনা কিন্তু এখানে হয়ে গেল। ওকে, এবার নোটস নেব। যেমন আমরা এই যে গরম পড়ছে, এই গরমে দেখবে প্রত্যেকের বাড়িতেই গ্লুকোজ কেনা থাকবে, থাকবে না? প্রত্যেকের বাড়িতে গ্লুকোজ থাকবে, গরমকালে সবাই গ্লুকোজ খাবে। তো এই যে ওরালি টেকিং যে গ্লুকোজগুলো আছে, এই ওরালি টেকিং গ্লুকোজ মানে যেটা আমরা মুখ দিয়ে খাচ্ছি। আর দেখো হসপিটালে যে কোনো পেশেন্টকেই তুমি যদি ভর্তি করো, তাদেরকে সবার প্রথমে কি দেওয়া হয় বলো তো? গ্লুকোজ দেওয়া হয়, স্যালাইন যেটাকে আমরা বলি, স্যালাইন। তো ওরালি টেকিং যে গ্লুকোজ আছে না, সেই ওরালি টেকিং গ্লুকোজটার একটা নাম আছে। অর্থাৎ যে গ্লুকোজগুলো আমরা চেটে চেটে খাই, ঠান্ডা ঠান্ডা লাগে, ছোটবেলায় খেতাম আমি, সবাই খেয়েছো আশা করি, হ্যাঁ ক্লাসে যারা আছো। হ্যাঁ স্যার। জিভে দিলে ঠান্ডা ঠান্ডা লাগতো, হাত ঠান্ডা হয়ে যেত একটু জল লাগলে। হ্যাঁ, তো ওরালি টেকিং গ্লুকোজ যেটা, সেটাকে বলা হয় ডেক্সট্রোজ। এটার নাম হচ্ছে ডেক্সট্রোজ। এবং এটাও মনে রাখবে যে এই ডেক্সট্রোজটা আমাদের পৃথিবীতে ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে আছে। যদি এই পৃথিবীতে গ্লুকোজের কথা বলি, তো গ্লুকোজের কোন টাইপটা এই পৃথিবীতে ম্যাক্সিমাম আছে কোয়ান্টিটিতে, সেটা হচ্ছে ডেক্সট্রোজ। তাহলে ডেক্সট্রোজ গ্লুকোজটা আমাদের পৃথিবীতে ম্যাক্সিমাম কোয়ান্টিটি অন আর্থ। লিখে রাখো, ম্যাক্সিমাম কোয়ান্টিটি অন আর্থ, ম্যাক্সিমাম কোয়ান্টিটি অন আর্থ। এই পৃথিবীতে এটা ম্যাক্সিমাম পর্যায়ে আছে, সব থেকে হ্যাঁ বেশি আছে। ওকে, হ্যাঁ বলো বলো। ডেক্সট্রোজ বানানটা কি লিখলেন? DEXTROAC, ঠিক আছে। স্যার ওটা কি লিখেছেন? DEXTROAC, ওরালি, ওরালি তারপর ওটা কি টেকিং লিখেছেন? গ্লুকোজ। যে মুখে যে ওরালি। আমরা মুখ দিয়ে আমরা যে গ্লুকোজটা খাই, ওই যে বললাম না গ্লুকোজ দুই ধরনের, একটা তো শরীরে ইনজেকশনের মাধ্যমে দিয়ে দেয় হসপিটালে গেলে, স্যালাইন যেটাকে আমরা বলি, ওটা, আর এটা, এটা মুখে খাওয়া। তো ওরালি টেকিং গ্লুকোজটাকে বলা হয় ডেক্সট্রোজ। আর এই ডেক্সট্রোজটাই ম্যাক্সিমাম কোয়ান্টিটি অন আর্থ, পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে আছে। ওকে, এখানে আর বলবার মতন রিসার্চ ইনস্টিটিউশন বলেছিলে, দেখো এখানে আখ পড়েছে কোথায় জানো? যে আখ, সুগার কেন। তো এই পয়েন্টটাও লিখে রাখো যে সুগার কেন ইনস্টিটিউশন, সুগার কেন ইনস্টিটিউশন, রিসার্চ ইনস্টিটিউশন, রিসার্চ ইনস্টিটিউশন, সুগার কেন রিসার্চ ইনস্টিটিউশন আমাদের কোথায় আছে বলতো? লখনউতে আছে, লখনউ, উত্তরপ্রদেশ। লখনউতে আছে, লখনউতে আছে, ইউপি, সুগার কেন রিসার্চ ইনস্টিটিউশন। আচ্ছা গেল। আর আমাদের এখানে দেখো মিল্কের কথা উঠলো। মিল্ক পিওর কি না এটা পরিমাপ করার জন্য একটা যন্ত্র আমরা ব্যবহার করি, সেটার নাম কি বলতো? ল্যাক্টোমিটার। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমরা লিখবো যে ল্যাক্টোমিটার, ল্যাক্টোমিটার ইউজড টু চেক দ্য পিওরিটি অফ মিল্ক। মিল্কের পিওরিটি মাপতে আমরা এই ল্যাক্টোমিটার গেজেটটিকে ইউজ করি। আচ্ছা, দুধের প্রসঙ্গে না একটা ছোট্ট একটা গল্প বলে দিই, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। ছোট্ট গল্প। আমি কি এই পুরো স্ক্রিনটাকে ডিলিট করতে পারি, মুছে দিব? স্যার বলছি লাস্টের লাইনটা একবার বলবেন? লাস্ট লাইনটা হচ্ছে ল্যাক্টোমিটার ইজ ইউজড টু চেক দ্য পিওরিটি অফ মিল্ক। ল্যাক্টোমিটার ইজ ইউজড টু চেক দ্য পিওরিটি অফ মিল্ক। দুধের পিওরিটি পরিমাপ করতে, চেক করতে আমরা ল্যাক্টোমিটার ইউজ করি। ওই যে সেই দুধের মধ্যে যে একটা দিয়ে দেয় না, মানে এটা কেমন দেখতে বলতো? একটা মানে চোঙের মতন দেখতে, সরু রডের মতো, ওটা দিয়ে দেয়। দিয়ে দিলে যতটা দুধের ঘনত্ব গাঢ়ত্ব ওটা অনুযায়ী মিটারে ওঠে। যদি জল বেশি থাকে তাহলে বোঝা যায় ওটা ওপরে ভেসে উঠে, যদি দুধের ঘনত্ব থাকে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে, আমি দেখেছিলাম একটা সময়। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার, আপনাকে আবার বিরক্ত করবো, ওইটা আপনাকে বললেন কিন্তু ওটা আমি ঠিক বুঝতে পারলাম না। আরেকবার বলো কোনটা। বলছি ওই যে যেটা সেই আমরা যে গ্লুকোজটা আর কি জিভ দিয়ে খাই, মানে চেটে খাই আর মুখে কি। খাই, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, মুখে বাড়িতে খাই, বাড়িতে ওই যে যেটা আমরা খাই, হ্যাঁ হ্যাঁ, সেই ওই ওরালি, গ্লুকোজটার আর নাম ওই হচ্ছে পাশেরটা কি লিখেছেন? ডেক্সট্রোজ। ওরালি টেকিং গ্লুকোজ লেখা আছে এখানে। টেকিং আছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, ওই স্পেলিংটাই বুঝতে পারছেন। হ্যাঁ, ওরালি টেকিং গ্লুকোজটা হচ্ছে ডেক্সট্রোজ। ওকে, মে আই রাব দিস?
মুছে দেবে এটাকে? হ্যাঁ হ্যাঁ দাদা। স্যার। আচ্ছা, এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে ল্যাকটোজ যেটা দেখলে, ডাইস্যাকারাইড ল্যাকটোজ, সেই ল্যাকটোজ ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় একটা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস, অর্থাৎ দুধ থেকে দই এ পরিণত হওয়ার ঘটনা। আর এই যে দুধ থেকে দইতে পরিণত হয়, যে রূপান্তর হয়, এই পদ্ধতিটাকে নাম দেওয়া হয়েছে ফার্মেন্টেশন। কি নাম দেওয়া হয়েছে? ফার্মেন্টেশন। হ্যাঁ, আর লুই পাস্তুর প্রথম বলেছিলেন যে এই ফার্মেন্টেশন হয় এই ব্যাকটেরিয়ার উপস্থিতিতে। ঠিক আছে, এই প্রসঙ্গটাও একটু ইম্পর্ট্যান্ট, সো নোটের মধ্যে লিখে রাখো যে ল্যাকটোজ ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় বা রূপান্তরিত হয়, যাই লিখো না কেন, পরিণত হয় একটি ব্যাকটেরিয়ার উপস্থিতিতে, হ্যাঁ, যার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। অর্থাৎ ঘটনাটা হচ্ছে দুধ থেকে দই হবার ঘটনা। তো দুধ থেকে দই হয় কিসের উপস্থিতিতে? ল্যাক্টোব্যাসিলাস নামক একটি ব্যাকটেরিয়ার উপস্থিতিতে। আর লুই পাস্তুর প্রমাণ করেছিলেন, সর্বপ্রথম এই ঘটনাটি উপলব্ধি করেন। কেন? দাদা এই লাইনটা একটু ইংলিশে বলুন না। আচ্ছা, ইংলিশে লেখো যে ফর দ্য ফার্স্ট টাইম লুই প্যাস্চার, PASTUER, লুই প্যাস্চার, LUIS, for the first time Louis Pasteur discovered this হয়েছে হ্যাঁ হ্যাঁ। ডিউরিং দ্য, কোন সময় তাও লেখো, ডিউরিং দ্য রিসার্চ অফ ওইটাকে কি বলে, পক্স, ডিউরিং দ্য রিসার্চ অফ পক্স ভ্যাকসিনেশন। যাও বাবা, আমি একটুখানি পড়াই, তারপরে যাবো। হ্যাঁ, তুমি খেয়ে নাও, যাও। পক্স ভ্যাকসিনেশন, পক্সের ভ্যাকসিন, ওই যে গুটি বসন্ত, জলবসন্ত হচ্ছিল না গরুদের, সেইগুলোকে যার জন্য ভ্যাকসিন ফাইন্ড করার সময় তিনি এই জিনিসটাকে উপলব্ধি করেছিলেন, রিয়েলাইজ করেছিলেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথাই তো ভুলে গেলাম, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে দুধের দইয়ে পরিণত হওয়ার পদ্ধতিটিকে বলে ফার্মেন্টেশন। ওকে, the process of transforming milk into curd is called fermentation. ওকে, লিখে নিয়েছো এটা? হ্যাঁ দাদা। বেশ, হ্যাঁ স্যার, আগে লিখে দিয়েছি। বেশ। আচ্ছা, এবার পলিস্যাকারাইড নিয়ে কয়েকটা কথা বলি। পলিস্যাকারাইডের কথাটা হচ্ছে যে এই যে আমরা সেলুলোজের কথা বললাম, তাই না? সেলুলোজ মানব শরীরে কিন্তু ডাইজেস্টেড হয় না, মাথায় রেখো। তাহলে পয়েন্ট লেখো যে সেলুলোজ is not
ডাইজেস্টেড ইন হিউম্যান বডি। তাহলে সেলুলোজের হজম বা পরিপাক সেটা মানব দেহে হয় না। হয়েছে? কারা করে? সেলুলোজ is digested by ক্যাটলস। যারা ক্যাটলস হচ্ছে গবাদি পশু, গরু, মহিষ, তাই না, তারপর ছাগল, হ্যাঁ, এই সমস্ত প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণী জাবর কাটে তারাই এই সেলুলোজের পরিপাক করতে পারে, বাকি কেউ এই সেলুলোজের পরিপাক করতে পারে না। সেলুলোজ ঘাসে, খড়ে, এই সমস্ত জিনিসের মধ্যে সেলুলোজ থাকে। ওকে, আর যেগুলো আমরা খেলে আমাদের হজম হবে না সেলুলোজ গেল। তাহলে গরু করতে পারে এটা হজম, কেমন? জাবর কাটার মাধ্যমে তার এটাকে পাচন করে করে হজম করে মুখের মধ্যে, সেটা মানুষের দ্বারা সম্ভব নয়। আচ্ছা, উদ্ভিদ গ্লুকোজকে স্টার্চ রূপে তার শরীরে সঞ্চয় করে রাখে, এটা তো আমরা বলেইছিলাম। আর ডাইজেশন একটা ক্যাটাবলিক প্রসেস, এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, গেল। দেখো, আমাদের শরীরে এক ধরনের এনজাইম আছে, যে এনজাইমটাকে আমরা বলি অ্যামাইলেজ। অ্যামাইলেজ এনজাইম helps us to digest glycogen। তাহলে গ্লাইকোজেনের পরিপাকে কে সাহায্য করে? অ্যামাইলেজ নামক এনজাইম, গ্লাইকোজেন। ঠিক আছে, লিখেছো নোটটা, যে অ্যামাইলেজ এনজাইম হেল্পস আস টু ডাইজেস্ট গ্লাইকোজেন, অর্থাৎ গ্লাইকোজেনের পাচনে সাহায্য করে কে? অ্যামাইলেজ এনজাইম। এখন কথা হলো, দাদা এই অ্যামাইলেজ এনজাইম এটা কোথায় পাওয়া যায়? তো মনে রাখবা, অ্যামাইলেজ এনজাইমটা আমরা পাই হচ্ছে প্যানক্রিয়াস থেকে পাই, অগ্নাশয় থেকে পাই। হ্যাঁ, আমাদের প্যানক্রিয়াস থেকে কয়েকটা জুস বের হয়, এটা যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়বো তখন আমরা খুব ডিটেলসে পড়বো। ঠিক আছে, বা চলো কার্বোহাইড্রেট বলছি যখন এখানেই আলোচনা করে দিই আমি, সেটা হচ্ছে, আচ্ছা নোটটা তো লেখো আগে, তারপর বলছি। তাহলে আচ্ছা স্যার, অ্যামাইলেজ এনজাইম পাওয়া যায় কোথায়? হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার বলছি, এই যে অ্যামাইলেজ এনজাইম যেটা বলছেন, ওই সেই আমাদের যেটা বলে যে পিত্ত হয়ে গেছে, মানে যখন সেই তিতো তিতো ভাবটা ওঠে বমি সমতারে, তো ওইটাকে পিত্তথলিতে যে না ইয়েটা না থাকে না, সেটাকে ওটা বলে ওটা না? হচ্ছে বাইল জুস। ওটা বাইল জুস, যেটা পিত্ত তুমি বলছো না, ওটা বাইল জুস। ওটা ফ্যাটের হজম করতে আমরা বের করি, শরীর বের করে। হ্যাঁ, ফ্যাটের হজম করার আচ্ছা জন্য আচ্ছা। ওটা, অন্য কিছুর জন্য নয়, ফ্যাট। ওকে, চলো অ্যামাইলেজ, চলো ক্লিয়ার হবে, কোনো চাপ নিও না। অ্যামাইলেজ এনজাইম আমরা কোথায় পাই লিখে রাখো, এটি পাওয়া যায় প্যানক্রিয়াস থেকে নির্গত হওয়া প্যানক্রিয়াটিক জুস থেকে। ঠিক আছে, তাহলে এটি পাওয়া যায় কোত্থেকে? প্যানক্রিয়াস থেকে, যে প্যানক্রিয়াটিক জুস বের হয় সেই প্যানক্রিয়াটিক জুস থেকে। ওকে, তিন ধরনের জুস আমাদের শরীরে নির্গত হয়। একটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস, একটা হচ্ছে বাইল জুস, আর একটা আছে প্যানক্রিয়াটিক জুস। আর এই তিনটে জুস আমাদের টোটাল ডাইজেশনটাকে পারফর্ম করে। ওকে, যাই হোক, এবার একটা কথা, দাদা তুমি যে স্টার্চ বলেছিলে, ওই স্টার্চের পাচন তাহলে কিভাবে হবে সেটাও লিখে রাখো। লেখো PTYLIN, টাইলিন। এর উচ্চারণটা কি? এর উচ্চারণটা কিন্তু টাইলিন। তো PTYLIN, টাইলিন এনজাইম helps us to digest starch। স্টার্চের পাচনে
আমাদেরকে সাহায্য করে, টাইলিন সাহায্য করে। এবার বলো দেখি যে স্টার্চ কিসে থাকে? স্টার্চ থাকে হচ্ছে শসা, চাল, গম। হ্যাঁ, তার মানে শসাতে থাকে স্টার্চ, বা ফলের মধ্যে থাকে, বা উদ্ভিদের কাণ্ড যেগুলো ডাটা ফাটা ইত্যাদি আছে এগুলোর মধ্যে থাকে, কারণ উদ্ভিদ তো স্টার্চকে ওই গ্লুকোজকে ওভাবেই সঞ্চয় করে রাখে। তো যার কারণে এই যে স্টার্চের পাচন কিন্তু আমাদের স্টমাকে হয় না, স্টার্চের পাচন আমাদের মুখগহ্বরে হয়। কেন মুখগহ্বরে হয়? এই যে লিখলে তোমরা যে টাইলিন এনজাইম হেল্পস টু ডাইজেস্ট স্টার্চ, স্টার্চের পাচনে সাহায্য করে টাইলিন এনজাইম। আর টাইলিন আমরা কোথায় পাই? টাইলিন আমরা পাই মুখের লালারসে। তাহলে লেখো এটা পাওয়া যায়, এটা পাওয়া যায় মুখের লালারসে, মুখের লালারসে অর্থাৎ স্যালাইভাতে, স্যালাইভা। হ্যাঁ, তাহলে টাইলিন এনজাইম কোথায় থাকে? টাইলিন এনজাইম আমাদের স্যালাইভাতে থাকে, আমাদের মুখে থাকে। ঠিক আছে না? ওকে, গেল। এবার ডাইস্যাকারাইডের হজমের কথাটা একটু বলি। তাহলে এটা মুছে দেবো কি এবার? এ পর্যন্ত সুন্দর করে নোট হয়েছে সবার? হ্যাঁ দাদা। ওকে, চলো দেখো, তাহলে আমরা এই পর্যন্ত করে শেষ করব নাকি? চলো ডাইস্যাকারাইডের পাচন বলে শেষ করি, নেক্সট ডে এর পর থেকে আলোচনা করব। ওকে, চলো আমরা এখন আলোচনা করব ছোট্ট একটা বিষয়, দ্যাট ইজ ডাইস্যাকারাইডের পাচন। হ্যাঁ, ডাইজেশন অফ ডাইস্যাকারাইড, ডাইজেশন অফ ডাইস্যাকারাইডের ডাইজেশন। সবার প্রথমে দেখো, সবার প্রথমে ডাইস্যাকারাইড কি ছিল? মাল্টোজ ছিল, তাই না? মাল্টোজ, এই মাল্টোজকে পরিপাক করে একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হচ্ছে কি? মাল্টেজ। মাল্টেজ, MALTASE, মাল্টেজ এনজাইম। এই মাল্টেজ এনজাইম মাল্টোজের পরিপাক করে। তারপরে দেখো সুক্রোজ, সুক্রোজের পরিপাক করা হচ্ছে সুক্রেজ, সুক্রেজ এনজাইম। ওটা কিন্তু ও, এটা কিন্তু ASE, এটা OSE, খেয়াল রাখবে বানানটা, ভুল হয় না যেন। তাহলে মাল্টোজ কে পরিপাকে কে সাহায্য করে? মাল্টেজ এনজাইম। আর সুক্রোজ কে কে হেল্প করে? সুক্রেজ এনজাইম। ওকে, আর আর কি ছিল? ল্যাকটোজ ছিল না? ল্যাকটোজকে পরিপাকে যে এনজাইম সাহায্য করে তাকে বলা হয় ল্যাকটেজ এনজাইম। ল্যাকটেজ এনজাইম সাহায্য করে। হ্যাঁ, এবার একটা প্রশ্ন ওঠে, দাদা এই মাল্টেজ এনজাইম, সুক্রেজ এনজাইম, ল্যাকটেজ এনজাইম, এই এনজাইমগুলো কোথায় থাকে? আমাদের শরীরের কোথায় থাকে? কোথা থেকে এরা আসে? আমরা কোথা থেকে পাই? মনে রাখবা, এদেরকে যেখান থেকে পাই আমরা অন্ত্র থেকে পাই। হ্যাঁ, এটা আমরা কোথা থেকে পাই? অন্ত্র থেকে পাই। অন্ত্র, আমাদের শরীরে অন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে অন্ত্র বড় মানে? অন্ত্র, আর একটাকে বলা হচ্ছে ছোট অন্ত্র, ইংরেজিতে বলে ইন্টেস্টাইন। কিসের থেকে? এই অন্ত্র থেকে, বা ফ্রম, ইংরেজিতে লেখো ফ্রম ইন্টেস্টাইন, ফ্রম ইন্টেস্টাইন। ওকে, নাও এখানে একটু শুনে রাখো, গল্পটা শুনে রাখো, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে। আমাদের অন্ত্রকে অর্থাৎ ইন্টেস্টাইনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে বড় অন্ত্র, আর একটাকে বলা হয়েছে ছোট অন্ত্র, ভালো বাংলায় বললে বৃহদান্ত্র আর ক্ষুদ্রান্ত্র। ওকে, দেখো আমাদের শরীরের যত কিছু হজম টজম যা কিছু পরিপাকের কাজ সেটা হয় স্মল ইন্টেস্টাইনে, মনে থাকবে। লার্জ ইন্টেস্টাইনে কিচ্ছু হয় না। লার্জ ইন্টেস্টাইনের কাজই হচ্ছে পাচিত খাবারগুলির মল উৎপাদন করা। তাহলে লার্জ ইন্টেস্টাইন মলের উৎপাদন ছাড়া একটা কাজ করে না বললে ভুল হবে, একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে যে জল থাকে এক্সট্রা, সেই জল থেকে এক ধরনের প্রোটিন আমাদের শরীরে তৈরি করে দেয়। কেন? কারণ ওই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াকে কি বলে বলতো? ইকোলাই ব্যাকটেরিয়া বলে। ওই ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের শরীরের মানে পায়খানার মধ্যে আমাদের যে মল হয় সেখানে যে এক্সট্রা জল থাকে সেই জলটা ওই ইকোলাই ব্যাকটেরিয়া নেয়,
নিয়ে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের শরীরে একটা প্রোটিন দেয়, বুঝেছো? আর যখন আমাদের কি হয়, দস্ত যখন হয়, আমাদের যখন ডায়রিয়া হয়, তখন কি হয়, ডায়রিয়া হলে ওই যে ইকোলাই ব্যাকটেরিয়াগুলো মরে যায় সবাই। ইকোলাই ব্যাকটেরিয়া যত কমবে শরীরে, তত তোমার লুজ মোশন হবে, তত মল পাতলা হয়ে যাবে, জলের মতন হয়ে যাবে। তাহলে আমাদের মলে যে জলটা রয়েছে না, আমরা যে খাবার খাচ্ছি, জল খাচ্ছি, তার মাধ্যমে খাবারটা যে তরল থাকছে, সেই তরল শক্ত হচ্ছে কিভাবে, এই ইকোলাই ব্যাকটেরিয়ার কারণে। যখন আমাদের শরীরে কোনো পচা খাবার দাবার আমরা যখন খাই, তখন ওই ইকোলাই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। আর যখন ইকোলাই ব্যাকটেরিয়াগুলো মরে যায়, তখন আমাদের লুজ মোশন হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়। এই জন্য ডাক্তারবাবুরা দেখবে এই ইকোলাই ব্যাকটেরিয়াকে বাঁচানোর জন্য বাইরে থেকে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদেরকে দেওয়া হয়। যদি কারো ডায়রিয়া হয়ে থাকে, তাহলে দেখবে এক ধরনের লিকুইড থাকে যেটা খেতে দেয় আমাদের। দেখেছো কখনো কারো হয়েছে? আমি চাচ্ছি না কারো হোক, আর বলছিও না কারো হবে ভবিষ্যতে, কিন্তু এটা দেখবে যদি কারো চেনাশোনা কারো হয়ে থাকে, দেখবে এক ধরনের লিকুইড আছে ছোট ছোট বোতলের মতো, ওইগুলো খেতে দেয়, চুষে চুষে খেতে হয়। ওর মধ্যে আমাদের ওই ইকোলাই প্রো ব্যাকটেরিয়া, ওটা প্রোব্যাক বলে, প্রোব্যাক, ওটা যাতে বেড়ে যায়। যাই হোক, তাহলে কি বললাম, আমাদের এই যে মাল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এই যে এনজাইমগুলো, এগুলো অন্ত্র থেকে আমরা পাই। ইন্টেস্টাইন জুস, তাহলে এটা কোত্থেকে পাই? এটা পাই আমরা ইন্টেস্টাইনাল জুস থেকে। ইন্টেস্টাইনাল জুস থেকে আমরা এটা পাই। এবং সব থেকে বড় কথা, এই ইন্টেস্টাইনাল জুস কোত্থেকে সিক্রেট হয়? লার্জ ইন্টেস্টাইন থেকে? না না না, ইন্টেস্টাইনাল জুস আমি একটু আগেই বলেছি, এটা সিক্রেট হবে স্মল ইন্টেস্টাইন থেকে। স্মল ইন্টেস্টাইন, কারণ আমাদের শরীরের সমস্ত হজম ক্রিয়া যা কিছু কাজ আছে, সেটা স্মল ইন্টেস্টাইনে হয়ে থাকে, স্মল ইন্টেস্টাইনে হয়ে থাকে। ওকে, লার্জ ইন্টেস্টাইনে হয় না। তাহলে ছোট অন্ত্র থেকে, ক্ষুদ্রান্ত থেকে এটা কাজ হয়। আচ্ছা, স্মল ইন্টেস্টাইন যখন বললাম, স্মল ইন্টেস্টাইনের লেন্থ কত জানো? এটা হচ্ছে 22 ফিট, মনে থাকবে, এটা 22 ফিট, 22 ফিট লম্বা হয়, অর্থাৎ 7 মিটার, 7 মিটার বা 22 ফিট। ওকে, এই স্মল ইন্টেস্টাইন, এই স্মল নামে কিন্তু এর সাইজ অনেক বড়, পৃথিবীর মধ্যে, ভারত শরীরের মধ্যে সব থেকে বড় অঙ্গ এটা। স্মল ইন্টেস্টাইনের 3টে পার্ট আছে, ডুডেনাম, জুজেনাম, ইলিয়াম। ওকে, যাই হোক, এটা আমরা ইন ডিটেলস নেক্সট ক্লাসে এটা পড়বো। তাহলে আজকে এই পর্যন্ত নাম থাক। কি বলেন স্যার, আরেকবার বলুন। কোনটা? ওই যে ক্ষুদ্রান্তের তিনটা পার্টের নাম কি কি ডুডেনাম, বললেন? জুজেনাম, ইলিয়াম। আস্তে আস্তে বলুন স্যার, বুঝতে হ্যাঁ, পারলাম না। ডুডেনাম, জুজেনাম ডুডেনাম, জুজেনাম। আর ইলিয়াম, এই 3টে পার্ট আছে। তো সবার প্রথমে খাবার ডুডেনামে যায়, তারপর জুজেনামে যায়, তারপর ইলিয়ামে খাবারগুলো সব শোষণ হয়। ইলিয়ামের মধ্যে সুন্দর সুন্দর আঙ্গুলের মতন দেখতে দেখতে এরকম এরকম আছে, এদেরকে কি বলে যেন, বলো তো, ভুলে গেলাম। শোষণ অঙ্গ। হ্যাঁ, এই শোষক অঙ্গ, কিন্তু এর একটা নাম আছে, কি বলে এটাকে, এর একটা নাম আছে ভাই। এই ফিঙ্গার লাইকস প্রজেকশন এদের বলা হয়। তো এদের একটা নাম আছে, আমি ভুলে গেলাম নামটা কি যেন, ভুলে গেছি, যখন মনে পড়বে বলবো। এগুলো না এই ইলিয়াম থেকে খাবারগুলোকে শোষণ করে নেয়। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি নেক্সট ক্লাসে গ্লুকোজ, আমাদের কার্বোহাইড্রেট আমাদের শরীরে বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়, এই জিনিসগুলো পড়াবো। ওকে, তারপর আমি নেক্সট টপিক আছে কি, প্রোটিন না ফ্যাট আছে, সেখানে প্রবেশ করব। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই এর মধ্যে খুব খুব ভালো থেকো, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো। গুড নাইট।